আমরা পৌঁছলাম ঈশানীর বাপের বাড়িতে। ঈশানীর মা কনক দেবী ও বাবা কৃষ্ণবাবু দুজনেরই দৃঢ় সন্দেহ নীলাদ্রির ওপর। অবশ্য সন্দেহের উপযুক্ত কারণ ওনারা ঠিক দিতে পারলেন না। কনক দেবীর বক্তব্য, বিয়ের আগে ঈশানীর অন্য কোনো প্রেমিক ছিল না। ঈশানীর ঘরটা ভালো করে ঘুরে দেখলাম। ঈশানী তার প্রেগনেন্ট হওয়ার কথাটা কনক দেবীকে জানালেও তার শ্বশুর বাড়িতে কিন্তু কিচ্ছু জানায়নি। বিয়ের পর কোথায় বেশি এসেছে? ও আপনাদের এখানে বেশি আসতো না? না, আসতো, তবে খুব বেশি না। মানে ঈশানী বাচ্চাটা নষ্ট করতে চেয়েছিল। ডক্টর সেনগুপ্তা তো তাই বললেন। ঈশানীর শ্বশুর বাড়ির বাপের বাড়ির সবার সাথে কথা বলে মনে হলো ও বাচ্চার ব্যাপারে কাউকে জানতে দিতে চায়নি। আবার তুই বলছিস বাচ্চাটা নষ্ট করে দিতে চেয়েছিল, কিন্তু কেন ভাই? এটা একটা বড় ক্লু। আমার মনে হয় ঈশানীর মার্ডারের কারণটা এর পেছনেই লুকিয়ে আছে। বৌমনি জানো তো, নীলাদ্রির মার্ডার করার মোটিভটা সব থেকে স্ট্রং। দেখো, ঈশানী বাচ্চাটাকে নষ্ট করতে চেয়েছিল। হয়তো বাচ্চাটা ঈশানী আর নীলাদ্রির নয়, সেটা নীলাদ্রি জানতে পেরেছিল, আর তাই জন্যেই ঈশানীকে মার্ডার করে। এরকম কেস তো আগেও দেখেছে, খুব একটা নতুন কিছু নয়। তোমারও কি তাই মনে হয় দিদি ভাই? আমি এখনো কিছু বলতে পারবো না যতক্ষণ না নীলাদ্রির সাথে কথা বলবো। অরূপ, তুই পারমিশন করিয়েছিস আমি যাতে ওদের সাথে কথা বলতে পারি? পারমিশন করে দিয়েছি। ভাই বোন তুমি দুজনের সাথেই কথা বলতে পারবে। আচ্ছা, নীলাদ্রির এমন কোনো বন্ধুর খোঁজ পেয়েছিস যার সাথে মিলে ওই কাজটা করতে পারে? দেখো, এখনো মুখ খোলেনি, গুমড়ে আছে। আর বন্ধু বলতে ওই কিছুজন অফিস কালিগ, খুব একটা ক্লোজ নয় তারা। আমার মনে হয় দুদিনের মধ্যে মুখ খুলবে পুলিশ কাস্টাডিতে থাকলে। বন্ধুর হেল্প নিয়ে করেছে সেটা কেন ভাবছি? সেটা তো নাও হতে পারে, হয়তো গুন্ডা ভাড়া করে করিয়েছিল। সেটাও হতে পারে, কিন্তু বৌমনি আমরা কি দেখলাম? নীলাদ্রি আর ঈশানীর মধ্যে সিরিয়াস ঝগড়া হয়েছিল সেদিন সকালবেলা। তারপর নীলাদ্রি অফিসে চলে গেল। তারপর হরিরাম তার মেয়ের বাড়িতে চলে গেল দুপুরবেলা। 4টে নাগাদ ঈশানীর শ্বশুর শাশুড়ি চলে গেলেন মঠে। তার আধ ঘন্টার মধ্যে ওর ননদ রিয়া সেও বেরিয়ে গেল। ঈশানী বাড়িতে একা। তারপর আমরা কি দেখলাম? সন্ধেবেলা 7:15 7:30 নাগাদ নীলাদ্রি অফিস থেকে বাড়ি ফিরে এলো, আর ফিরে এসে সে ঈশানীর বডিটা আবিষ্কার করে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয় সন্ধ্যে 6টার আশেপাশে। আর তখন নীলাদ্রির বাবা মা মঠে। আচ্ছা, ওনারা যে সত্যি বলছেন তার কি কোনো প্রমাণ আছে? একাধিক সাক্ষী আছে তার। আর হরিরামের মেয়ের বাড়িতে যাওয়ার? হরিরামের যাওয়া এবং আসার টাইম স্প্যানটা ম্যাচ করে গেছে। আর রিয়া? রিয়া কোথায় গেছিল তখন? রিয়া লয়ারের সাথে দেখা করতে গেছিল। কেন? লয়ারের কাছে কেন? প্রবাবলি ওর হাজবেন্ডের সাথে কোনো প্রবলেম চলছে, তাই 3 মাস ধরে এই বাড়িতেই আছে। ও, এখানে নীলাদ্রির অ্যালিবাইটা সব থেকে উইক। ও বলেছে ও অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছিল 4:30টার সময়। কেন? কোথায় গিয়েছিল? ওর হিসেবে ময়দানে গিয়ে বসেছিল। ময়দানে? হ্যাঁ, মানে ওখানে টেনশনে ছিল তাই ময়দানে চলে গেছিল। ময়দানে গিয়ে বসেছিল, তার মানে অনেক লোকের ভিড়ের মধ্যে। কোনো সাক্ষী জোগাড় করা খুবই মুশকিল। আর একটা কথা ভেবে দেখো বৌমনি, যে একমাত্র নীলাদ্রি জানতো যে কে কখন থাকবেন আর কে কখন ফিরবে, এটা তো বাড়ির লোকের পক্ষেই জানা সম্ভব, বাইরের কারোর পক্ষে নয়। যদি না ঈশানী নিজের থেকে কাউকে জানিয়ে থাকে। কাকে জানাবে দিদি ভাই? ওর প্রেমিককে? অরূপ, ঈশানীর মোবাইলের কল লিস্টে যে নাম্বারগুলো দেখলি তাতে কিছু সন্দেহজনক পেলে? বেশিরভাগ কলই বাড়িতে, কয়েকটা অন্য নাম্বার আছে, কিন্তু সেগুলোতেও যে খুব ঘন ঘন ফোন করতো তা নয়। কিরকম? সবাই ওর কলেজের বন্ধু, তার মধ্যে দুজনকে আইডেন্টিফাই করেছি, 2টি ছেলে। তাদের মধ্যে একজন MA করছে, সেই ইউনিভার্সিটি এক্সকারশনে গেছে, কলকাতার বাইরে আছে 1 সপ্তাহের জন্য, পরশুদিন এখানে ছিল না। আর অন্যজন চাকরি করে, ট্যুরে গেছে, আগামীকাল ফিরলে আমি বলেছি দেখা করতে। ঠিক আছে, কাল সকালে আমি আগে নীলাদ্রির সাথে কথা বলবো, তারপর রিয়া।
আমি ঈশানীকে খুন করিনি ম্যাডাম, আমি ঈশানীকে খুন করিনি বলছি তো। বেশ, আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি জানি না, আমি জানি না, আমি আমি কিচ্ছু জানি না। আমি এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে গেছি। আমি জানি না। আপনি তাহলে যা জানেন সেটা আমাদের বলুন। বিয়ের পরে ঈশানী কিরকম ছিল? ওর মধ্যে একটু ছাড়া ছাড়া ভাব ছিল, আপনার সাথেও বেশি কথাবার্তা বলতো না, বেশি মিশতো না, এরকমই শুনেছি আপনার বাবা মার থেকে। এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয়? মানে সেটা তো হতেই পারে। এই ব্যাপারটা নিয়ে এত কথা উঠছে কেন আমি তো বুঝতে পারছি না কিছুতেই। আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ছিল, ও একটা নতুন পরিবেশে এসে থাকছিল, নতুন মানুষ, নতুন লোকজন। হতেই পারে যে ওর মানিয়ে নিতে একটু সময় লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমি যদি একটু অপেক্ষা করি, একটু সময় দিই ওকে, যদি ওকে এটা বিশ্বাস করাতে পারি যে আমি ওকে ভালোবাসি, তাহলে ও নিশ্চয়ই মানিয়ে নিতে পারবে। আর সেই মানিয়ে নিতে ও শুরুও করেছিল, তাই তো? হ্যাঁ, সেদিন রাত্রিরে বাড়ি ফিরে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। ঘরটা একদম অন্যরকম লাগছে। তুমি সাজিয়েছো? হ্যাঁ, মা বললেন সাদা ফুল তুমি খুব ভালোবাসো, তাই। বাসি তো, সত্যি খুব ভালোবাসি আমি। ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর সেদিনই আমি বুঝতে পেরেছিলাম যে ও একটু একটু করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমার কাছে আসার চেষ্টা করছে, সহজ হওয়ার চেষ্টা করছে। আর তখনই আপনি ঠিক করলেন বাইরে বেড়াতে যাবেন, তাই তো? হ্যাঁ, কারণ আমি ভাবলাম যে ও যখন সহজ হওয়ার চেষ্টা করছে তখন আমারও ওকে একটু হেল্প করা উচিত। তাই ঠিক করলাম যে বাড়ির পরিবেশ থেকে, বাড়ির সবার থেকে যদি আমি ওকে কদিনের জন্য পার করে নিয়ে যেতে পারি, যদি কটা দিন আমরা একসঙ্গে একা কাটাতে পারি, তাহলে হয়তো ওর পক্ষে ব্যাপারটা সহজ হবে। তাই ঠিক করলাম যে আমরা বেড়াতে যাব। তোমার চাটা। এক সেকেন্ড, আমি এখানে রাখছি। হ্যাঁ। আরে কোথায় যাচ্ছ? আমি যাই, গিয়ে তোমার জলখাবারটা নিয়ে আসি। জলখাবার মা দেবে। তোমার সাথে একটু কথা আছে। কি কথা? বেড়াতে যাবে? কোথায়? জানি না, মানে সত্যি জানি না কোথায় যাব। মেবি দূরে কোথাও, শুধু তুমি আর আমি। যাবে? আচ্ছা, যাব। এখন যাই, জলখাবারটা নিয়ে আসি। আমি বুঝতে পারছিলাম ও আমাকে ভালোবাসতে শুরু করেছে। তাহলে ছন্দপতন কেন হলো নীলাদ্রি বাবু? কেন ঈশানীকে খুন হতে হলো? মাত্র 4 মাসের বিয়ে এইভাবে শেষ হয়ে গেল। আমি জানি না ম্যাডাম, আমি কিচ্ছু জানি না। আমি তো আপনাকে বলছি আমি সবাই কিচ্ছু জানি না। আমি শুধু এইটুকু জানি যে আমি ওকে খুন করিনি। আমি কি করে ওকে খুন করব? আই লাভ হার। আমি এই কটা দিনে ওকে ভালোবেসে ফেলেছিলাম, আমি ওকে খুন করিনি। এটা একটু দেখুন তো।
এইটা এটা কি ঈশানীর? আমি তো পুলিশকে জানিয়েছি, আমি শিওর নয়, ওরই হবে আর কার হবে। আর এটা 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 আপনার? সেটাও আমি পুলিশকে জানিয়েছি। তাহলে কি এটা ঈশানীর? আমি জানি না, হতে পারে। সেদিন সকালে আপনাদের মধ্যে কি নিয়ে ঝগড়া হয়েছিল? মানে একজন হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে অনেক কারণে ঝগড়া হতে পারে, তার মানে তো এই নয় যে একজন আরেকজনকে খুন করে ফেলবে। বেশ, নীলাদ্রিবাবু, আপনি কবে জেনেছেন যে ঈশানী প্রেগনেন্ট? আগের দিন রাত্রিরে ওই আমাকে বলেছিল। আর সেটা নিয়েই আপনাদের মধ্যে অশান্তি হয়েছিল, তাই তো? কি বলছেন আপনি? অশান্তি হবে কেন? কে আপনাকে বলেছে এসব? বলুন, হু সেড দিস? বাচ্চা নিয়ে অশান্তি কেন হবে আমি তো বুঝতে পারছি না। কারণ বাচ্চাটা আপনি চাননি, তাই। কি যা তা বলছেন আপনি? আমি কেন বাচ্চা চাইবো না? আপনি কেন বাচ্চা চাইবেন না সেটা তো আপনি ভালো বলতে পারবেন নীলাদ্রিবাবু। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, ভুল ভাবছেন। আমরা বাচ্চাটাকে নিয়ে খুব এক্সাইটেড ছিলাম ম্যাডাম, খুব এক্সাইটেড ছিলাম। তাহলে মা বাবাকে কিছু জানাননি কেন? এত খুশির খবর একটা। না মানে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে মা বাবাকে একটা সারপ্রাইজ দেব, তাই। তাহলে হঠাৎ ওই বেড়াতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করলেন কেন? দেখুন ম্যাডাম, আপনারা কিন্তু সব আলাদা আলাদা ঘটনা একসঙ্গে জুড়ে দিচ্ছেন, সব কিছুকে একসাথে পাঞ্চ করে দিচ্ছেন। সব ঘটনা কিন্তু সম্পূর্ণভাবে একে অন্যের থেকে আলাদা। আপনারা নিজেদের মতন করে একটা গল্প তৈরি করার চেষ্টা করছেন। বেড়াতে যাওয়ার ব্যাপারটা আলাদা আর বাচ্চার ব্যাপারটা আলাদা। আমি সাময়িক রাগে বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করেছিলাম। আপনারা প্লিজ প্লিজ সব কিছুকে জুড়ে দেবেন না। ঠিক আছে, আমরা এবার একটু অন্য ব্যাপারে কথা বলি। আপনি বসুন। আপনি ঈশানীর প্রেমিককে চেনেন? আপনি কিন্তু আমার মৃত স্ত্রীর নামে বাজে অ্যালিগেশন আনছেন, এটা কিন্তু অপমানজনক। ঈশানী তার ডাক্তারকে বলেছিল বাচ্চাটা নষ্ট করার কথা। আপনি জানেন সেটা? আপনার কথা মতন সবকিছু যদি ঠিকই থাকবে তাহলে ঈশানী তার ডাক্তারকে এমন একটা কাজ করার কথা বলবে কেন? মিথ্যে কথা বলছেন আপনি, আপনি মিথ্যে কথা বলছেন। আমার কাছে প্রমাণ আছে নীলাদ্রিবাবু। আমি এসবের কিছু জানি না। আমি শিওর এই কেসটাতে কোনো তৃতীয় ব্যক্তি আছে। তাহলে তোমার কি মনে হচ্ছে নীলাদ্রি খুনটা করেনি? সেটা আমি এক্ষুনি জোর দিয়ে বলতে পারবো না অরূপ, তবে ওই তৃতীয় ব্যক্তিকে খুঁজে পাওয়া খুব দরকার। আর আমার বিশ্বাস তাকে খুঁজে পেলেই তার থেকে আমরা অনেকগুলো সূত্র পাবো, আর সেগুলো পেলে এই কেসটা নিয়ে এগোতে খুব সুবিধা হবে। এরকম বদ্ধমূল ধারণা তোমার কেন হলো দিদি ভাই? আমার ধারণা সেদিন নীলাদ্রি বাড়ি ফেরার আগেই ঈশানীর কাছে কেউ এসেছিল, আর সম্ভবত ওই ফাউন্টেন পেনটা তারই ফেলে যাওয়া। আচ্ছা, সেটাও যদি হয় তাহলে নীলাদ্রি কেন বলছে না যে ওর বউয়ের অন্য কোনো প্রেমিক ছিল? নিজেকে বাঁচানোর জন্য তো বলতে পারতো। এই ঘাট থেকে এত বড় একটা অভিযোগের বোঝা তো নামতো। অরূপ, ঈশানীর ওই বন্ধুর সাথে তোর আজ দেখা হওয়ার কথা না? আজকে তার তো আসার কথা, কিন্তু জানিয়েছে যে ঘন্টা দুয়েক দেরি হবে। তুই তার কাছ থেকে জানার চেষ্টা করবি কার সাথে সম্পর্ক ছিল ঈশানীর। যদি জানতে পারে কেউ ছিল তাহলে কি আমরা ধরে নেব যে সেই খুনটা করেছে? দেখ, খুনের মোটিভ দুজনেরই হতে পারে, তবে সেটা শিওর হওয়ার জন্যে দ্বিতীয় জনকে খুঁজে বার করা খুব দরকার। আবার এটাও হতে পারে যে খুনটা হয়তো তৃতীয় কেউ একজন করেছে। আবার 3 নম্বর কেউ?
হতেই পারে। অরূপ, রিয়ার বেল হয়ে গেছে? হয়ে গেছে, কিছু ফর্মালিটিস পুরো করে ওকে রিলিজ করে দেবো। তাহলে আমি ওর সাথে ওদের বাড়িতে গিয়ে কথা বলবো। তুমি ওখানে যাও, আমি এদিকে ঈশানীর বন্ধুদের সাথে একটু কথা বলি। চল। আমি জানতাম ঠিক এরকম কিছু একটাই হবে। আপনি জানতেন? না মানে আপনার মনে হয়েছিল ঈশানী মারা যাবে? না না, ঠিক তেমন না। আসলে আসলে সব কিছুর মধ্যে না আমি অস্বাভাবিক কিছু দেখছিলাম। কোনো কিছুই স্বাভাবিক ছিল না, তাই জন্য আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম। দেখুন, আপনি কি জানতেন, কি বুঝতে পেরেছিলেন সেটা একটু আমাদের কাছে পরিষ্কার করে বলতে হবে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না। গত 3 মাস আগে থেকে আমি এই বাড়িতে আছি। ঈশানীকে খুব কাছ থেকে দেখেছি। ওর কথা বলা, আচার আচরণ, ব্যবহার সব কিছুর মধ্যে নর্মাল ব্যাপারটা ছিল না। মনে হতো ও জাস্ট সহ্য করে নিচ্ছে বিষয়টাকে, বা এই বিয়েটাকে জোর করে মানিয়ে নিচ্ছে। তার মানে রিয়া, আপনি বলতে চাইছেন যে আপনার দাদার সাথে ওর বিয়েটাই স্বাভাবিক ছিল না, তাই তো? সেটা শুধুমাত্র ঈশানীর দিক থেকে। আমার দাদা কিন্তু ঈশানীকে বিয়ে করেছিল সংসার করবে বলে। ঈশানীর মধ্যে আপনি এমন কি দেখেছিলেন যার জন্য আপনার এরকম ধারণা হয়েছিল? আপনাদেরকে ভরসা করে একটা কথা বলতে পারি? আশা করব এটা নিয়ে আপনারা কোনো গসিপ করবেন না। গসিপ করাটা আমাদের কাজ নয়। আমাদের কাজ ঈশানীর আসল খুনিকে খুঁজে বার করা। আপনি বলুন। আমার দাদা আর ঈশানীর মধ্যে বিয়ের পর থেকে নর্মাল হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশনটা ছিল না। ঈশানী তো কখনোই আমার দাদার ওয়াইফের মতো বিহেভই করতো না। সবসময় আমার দাদাটার কাছ থেকে দূরে দূরে থাকতো। নিউলি ম্যারিড কাপলদের মধ্যে যে উষ্ণতা থাকে সেটা সামহাউ ওদের মধ্যে মিসিং ছিল। দাদা ওয়াইজ ডিপ্রাইভড। কিন্তু আমরা তো আপনার মায়ের কাছে শুনেছি ওদের সম্পর্ক আস্তে আস্তে ভালো হচ্ছিল। ওরা বেড়াতে যাচ্ছিল, ঈশানী প্রেগনেন্ট ছিল, ওদের সন্তান আসছিল। ওদের সন্তান? সে সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমার মনে হয় না ওটা দাদার সন্তান। রিয়া, এই কথাটা আপনি বলছেন, আপনার দাদা কিন্তু এই কথাটা বলেননি। দাদা দাদা কোনোদিনই কিছু বলবে না। তাহলে যে ঈশানীর সম্পর্কে সবাই খারাপ খারাপ কথা বলবে, ঈশানীকে সবাই অসম্মান করবে, আমার দাদা সেটা সহ্য করতে পারবে না। বড় অদ্ভুত আমার দাদা। বেশ, আপনার দাদা না হয় পুলিশকে কিছু জানায়নি, কিন্তু আপনি আপনি কেন চুপ করেছিলেন? আপনি সবকিছু জানাতে পারতেন। পুলিশকে জানালে কি হতো? স্ক্যান্ডাল হতো না? আপনি জানেন এসব কিছুর পরেও আমার দাদা কি বলেছিল? তখন ঈশানী ডেড বডি পড়ে ওই ঘরে। এ বাড়িতে পুলিশ। দাদা আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে এলো এই ঘরে, আর তারপর বলল, দাদা, এই দাদা, কি হবে রে এখন? ঈশানী যে এইভাবে। শোন 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 শোন, এখন এইসব কথা বলে কোনো লাভ নেই, সব আলোচনা করে কোনো লাভ নেই, ঠিক আছে? শুধু তুই আমাকে একটা প্রমিস কর প্লিজ। কি প্রমিস? যে তুই বাড়ির লোকের সামনে বা পুলিশের সামনে ঈশানীর নামে এমন কোনো কথা বলবি না যাতে ওর নামে গসিপ হয়। বুঝতে পারছিস তো? দাদা আমি না রিয়া, আমি কিছু শুনতে চাই না। তোকে তোকে প্রমিস করতেই হবে রিয়া, প্লিজ। তুই ঈশানীর কথা না ভাবিস, আমার কথাটা একবার ভাব প্লিজ। প্লিজ। কিন্তু পুলিশ তো জানতে চাইবেই। হ্যাঁ হ্যাঁ, পুলিশ তো জিজ্ঞেস করবেই। পুলিশ জিজ্ঞেস করলে যতটুকু দরকার ততটুকুই বলবি। মানে ঈশানীর সম্পর্কে তুই কি ভাবতিস, কি জানতিস, সেসব কিছু বলার দরকার নেই। আমার আর ঈশানীর সম্পর্কের ব্যাপারে কিছু বলার দরকার নেই। দেখ রিয়া, ঈশানী তো চলেই গেছে। ও তো আমার ওয়াইফ ছিল। আর ওর নামে যদি কোনো স্ক্যান্ডেল হয় সেটা আমি চাই না রে। তাই বলছি, প্লিজ আমাকে প্রমিস কর প্লিজ। কিন্তু দাদা, দাদা তোকে যদি পুলিশ। তুই তো আমাকে চিনিস,
রিয়া, আমার কিচ্ছু হবে না রে, আমি তো কিচ্ছু করিনি। চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আমার কথা ভেবে পুলিশকে কিছু বলার দরকার নেই। তুই আমাকে কথা দে প্লিজ। রিয়া, এই কথাগুলো পুলিশকে না জানিয়ে আপনি কার বিপদ বাড়িয়েছেন জানেন? আপনার দাদার। আমি জানি, কিন্তু এতদিন যে আমার নিজের মাথাও ঠিক ছিল না। পুলিশ আমাকেও অ্যারেস্ট করে নিয়ে গেছিল। কি করব এই সিচুয়েশনে আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু না, আর চুপ করে থাকবো না। এবার আমি সবকিছু বলবো মিসেস মিত্র, সব যা জানি আমি সব বলবো। আমার ওই অসহায় নির্দোষ দাদাটাকে চোখের সামনে শাস্তি পেতে দেখতে পারবো না, কিছুতেই না।